সন্ধ্যা ঘনিয়ে এসেছে। অসীম আকাশের দিগন্তের ওপারে সূর্য অস্ত গেছে অনেকক্ষণ আগে। শুধু মেঘের কিনারায় রয়ে গেছে হালকা লালচে আভা। পাশের মসজিদ থেকে ভেসে আসছে মাগরিবের আজান, কোমল অথচ গভীর এক ডাক, যা ঘরের ভেতরে ছড়িয়ে দিচ্ছে এক ধরনের প্রশান্তি। হালিমা বেগম আহিয়াকে নিয়ে ততক্ষণে উপরে উঠে আসলেন। আহিয়ার পায়ের গোড়ালিতে একটা হালকা নীলচে দাগ ফুটে উঠেছে। রুমে এসে হালিমা বেগম খুব যত্নে তাকে বিছানায় বসালেন। ধীরে ধীরে তার পা তুলে সোজা করে দিয়ে তার পিছে একটা নরম কুশন ঠেকিয়ে দিয়ে বললেন, এইভাবে একটু থাক, আর বেশি নড়াচড়া করিস না। অতঃপর টেবিল থেকে পানির বোতলটা তুলে আহিয়ার হাতে দিলেন। নে একটু পানি খা, আমি মাগরিবের নামাজটা পড়ে আসি। কিছু লাগলে আমাকে বা ঋতুকে ডাকিস, কেমন? আচ্ছা। দরজা পর্যন্ত গিয়ে হালিমা বেগম আবারও ঘাড় ঘুরিয়ে আসলেন, দৃঢ় কণ্ঠে বলেন, ওহ শোন, আগামীকাল তোকে নিয়ে একটু বসুন্ধরা যেতে চেয়েছিলাম, কিন্তু এখন তো পায়ে ব্যথা পেয়ে বসে আছিস। আহিয়া চোখ তুলে জিজ্ঞেস করলো, আহিয়া? কেন, কি কাজ? হৃদির জন্য কিছু গহনা বানাতে দিয়েছিলাম না, সেগুলো আনতে যাব, আর কিছু কেনাকাটাও করব। হুটহাট সব হয়ে গেল, হৃদির জন্য তেমন কিছুই কেনা হয়নি। আচ্ছা যাবো, আগে পাটা ভালো হোক। আদনান তো বলল ঠিক হয়ে যাবে, দেখি কালকের মধ্যে যদি ঠিক হয় তাহলে কিন্তু যাব। আহিয়া মৃদু মাথা দোলালো। হালিমা বেগম ব্যস্ত পায়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। তিনি যেতে না যেতে আদিবা এসে ঢুকলো রুমে। আহিয়াকে একটা চকলেট ধরিয়ে দিয়ে বলল, আহিয়া আপু, আদনান ভাই বলেছে তুমি নাকি পড়ে গেছো। তুই কোথায় ছিলি? আমি দোকানে হেডফোন লাগিয়ে গেম খেলছিলাম। আমি মরে গেলেও আমার মাথার পাশে বসে তুই গেম খেলবি? অসভ্য। আদিবা মুখ বিকৃতি করে বলল, একটু ব্যথা পেয়ে একদম বাড়ি মাথায় তুলে ফেলেছে। আর পা ভাঙলে কি করতো আল্লাহ মাবুদ জানে, ছত্ত সব ঠং। এই বলে আদিবা মুখ বাঁকিয়ে সেখান থেকে চলে গেল। পিছন থেকে আহিয়া চেঁচিয়ে উঠল, আদিবা, তোরে কিন্তু আমি ফ্রোজেন ড্রয়িং বুকটা কিনে দিব না বলে দিচ্ছি। দরজাটা পুরোপুরি বন্ধ হওয়ার আগেই দরজা ছেড়ে ভেতরে ঢুকে আদনান। দরজার পাশে হেলে দাঁড়িয়ে আছে, বুকের সামনে হাত ভাঁজ করা, সোজা তাকিয়ে আছে আহিয়ার দিকে। দৃষ্টিটা এত গভীর, এত স্থির যে আহিয়ার বুকটাও কেঁপে উঠল। কিছু একটা বলার ইচ্ছে ছিল, কিন্তু কথা আটকে গেল গলায়। সে পানির বোতলটা বেডসাইড টেবিলে রাখলো, গলা পরিষ্কার করে নিচু গলায় বলল, কিছু বলবেন আদনান ভাই? কোনো উত্তর নেই, শুধু সেই গভীর দৃষ্টি যা আহিয়ার ভেতরটা অস্থির করে তুলেছে। বুঝতে পারল না সে কি কোনো ভুল করেছে। তা না হলে এভাবে তাকিয়ে থাকার মানে কি। আর চোখে আবারও তাকালো আদনানের দিকে। আদনান এখনও একইভাবে তাকিয়ে আছে। আহিয়া নজর সরিয়ে নিল অস্বস্তিতে, একটু নড়ে চড়ে বসলো। অবশেষে সে ধীরে এগিয়ে এসে পকেট থেকে একটা ছোট্ট ওষুধের পাতা বের করে আহিয়ার হাতে রাখলো, গলা নিচু করে বলল, এটা খেয়ে নে, আশা করি তোর ব্যথা সেরে যাবে। আহিয়া এক মুহূর্ত দ্বিধা করলো না, পানির বোতলটা হাতে তুলে ওষুধটা খেয়ে নিল। আদনান এবার বিছানার এক কোণে এসে তার পায়ের কাছে বসলো। আহিয়া নিশ্চুপ কিছুক্ষণ নীরবতার পর আদনান গলার স্বর খানিকটা ভারী করে বলল, একটা কথা বলবো আহি। আহিয়া একটু বিচলিত হয়ে জানতে চাইলো, কি কথা? আদনান কিছুক্ষণ নীরব থেকে জানালার দিকে তাকালো। সন্ধ্যার আলো এখন প্রায় নিভে এসেছে, চারিদিকে ঘন অন্ধকার। শুধু ঘরের কোণে টেবিল ল্যাম্পের নরম হলদে আলো ছড়িয়ে আছে। সে ধীরে ধীরে বলল, যদি কখনো এমন দিন আসে যে আমি আর থাকলাম না, তাহলে কি তুই আমার জন্য কাঁদবি? সামান্য একটু কাঁদবি আমার জন্য? আহিয়ার ভেতরটা কেমন যেন কেঁপে উঠল আদনানের সেই কথায়। থাকবি না মানে? বরং সে প্রশ্ন না করে পারল না, কাপা গলায় জিজ্ঞেস করলো, থাকবেন না মানে? আপনি কি বড় আব্বু বড় আম্মুর কাছে আবার জার্মান চলে যাবেন? আদনান মৃদু হেসে মাথা নাড়ালো। তাহলে যে বললেন। মুহূর্তে আহিয়ার বোধগম্য হলো আদনানের বলার কথা মানেটা। তার গলার স্বর হঠাৎ ভারী হয়ে গেল, চোখ ছলছল করে উঠল। সে সাথে সাথেই চুপ করে এক বিন্দু শীতল অশ্রু গড়িয়ে পড়ল তার গাল বেয়ে।
আদনান তাকিয়ে রইল সেই দৃশ্যের দিকে। একটা ক্ষীণ হাসি ফুটে উঠল তার ঠোঁটে। ধীরে ধীরে সামনে ঝুঁকে নরম স্বরে বলল, আমি তো বলেছিলাম আমি যখন থাকবো না তখন আমার জন্য সামান্য হলেও কাঁদিস, কিন্তু তুই তো এখনই কান্নাকাটি শুরু করে দিয়েছিস। তাহলে কি আমি নিজেকে ভাগ্যবান মনে করবো আহি? আহিয়া ঠোঁট চেপে নিজের কান্না সংযত করলো। তার গলার স্বর বাষ্পে ঢাকা। আপনি হঠাৎ এমনটা কেন বললেন আদনান ভাই? এমন অযৌক্তিক কথার মানে কি? হালকা হাসলো আদনান, বলল, তোর ভাইয়ের মতো তুইও ভাবিস আমি যুক্তিহীন কথা বলি? আবার সব কথাই কি অযৌক্তিক আহি? আহিয়া মাথা নাড়ালো, বলল, সব কথা না হলেও এখন যেটা বললেন সেটা একেবারে নিরর্থক। এমন কথা বলার কোনো মানে হয় না। আপনি জানেন বড় আব্বু আর বড় আম্মু শুনলে কতটা কষ্ট পাবে? শুধুই কি আব্বু আম্মু? তুই পাবি না? তাহলে কাঁদলি কেন? আহিয়া তাকিয়ে রইল তার চোখে। কিছুক্ষণ পরে খুব নিচু গলায় বলল, আপনি কি আমাকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলছেন? তাহলে শুনুন, আমি কষ্ট পাবো, খুব কষ্ট পাবো। আর এতে কি আপনি শান্তি পাবেন? বলুন না আদনান ভাই, আপনি খুশি হবেন? আদনান কোনো উত্তর দিল না, বরং অদ্ভুত কোমল দৃষ্টিতে তাকিয়ে রইল আহিয়ার দিকে। চোখে একটা শান্তি, ভেতরে ভেতরে সত্যি খুশি হয়েছিল আদনান। আহিয়া তাকে হারিয়ে কষ্ট পাবে বলে এর থেকে সুখের আর কি হতে পারে? আজ সে নিজেই স্বীকার করেছে তাকে হারানোর ভয়। এই এতটুকু স্বীকারোক্তি যথেষ্ট ছিল আদনানের জন্য। তার বুকের ভেতরটা যেন হালকা আগুনের শিখা জ্বলে উঠল, নরম উষ্ণ কিন্তু গভীর। আহিয়া বরাবরই ভীত। সে কি পারবে রুখে দাঁড়াতে? পারবে তার জন্য তারা বাবা ভাইয়ের মুখোমুখি হতে? পারবে না নিশ্চয়ই। এই ভাবনার মাঝেই হঠাৎ একটা তীব্র চিৎকার ভেসে এলো সেই নীরব মুহূর্ত। ইয়েস। সে চিৎকারে উভয় ঘুরে তাকালো দরজার দিকে। দরজার সামনে দাঁড়িয়ে আদিল, ল্যাপটপ হাতে, মুখে ঝলমলে উচ্ছ্বাস। আদিল ভেতরে ঢুকেই এলো, হাঁপাতে হাঁপাতে বলল, ভাই, তোমার করা প্রজেক্টটা ওদের দারুণ লেগেছে, দেখো। এবার আমি সাহায্য করেছি, কিন্তু এরপর থেকে আর করবো না। বাদরামি বন্ধ কর, নিজের উপর নির্ভর করতে শিখ, ফোকাস কর পড়াশোনায়। আমি ডাক্তারি নিয়ে পড়েও তোর সফটওয়্যার প্রজেক্ট করছি, লজ্জা হওয়া উচিত তোর। আচ্ছা, এরপর থেকে লজ্জা পাবো। ননসেন্স। আদনান নজর রাখলো ল্যাপটপের দিকে। তার মুখে কোনো রং নেই, গম্ভীর কণ্ঠে বলল। আদনানের চোখ শক্ত হয়ে গেল। এক নজর আহিয়ার দিকে তাকে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল, দরজা বন্ধ হওয়ার সশব্দে। ঘরের ভেতর মধ্যে যেন প্রতিধ্বনি হলো। আদিল তখনও দাঁড়িয়ে আছে। আহিয়া এবার রাগে গজগজ করে উঠল। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, বেরো আমার রুম থেকে। আদিল মুখ বাঁকিয়ে ব্যঙ্গ করে বলল, বেরো আমার রুম থেকে। তোর রুমে কি আমি থাকতে এসেছি নাকি, শাকচুন্নি? তাহলে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? যা। যাব না, আমার ইচ্ছা। আদিল্লার বাচ্চা। আহিয়া দাঁত কিরমির করে একটা কুশন ছুঁড়ে মারল তার দিকে। আদিল জিভ বের করে একটা ভেঙচি কেটে দৌড়ে বেরিয়ে গেল। আহিয়া তখন বিছানায় বসে রইল নিস্পন্দন। তার রুমটা আবারও নিস্তব্ধতা ভর করলো। মাথার ভেতর যেন আদনানের কথাগুলো প্রতিধ্বনি হচ্ছে। বুকের ভেতর হঠাৎ করে কেমন যেন চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়লো। সে পানির বোতলটা তুলে নিয়ে ঝকঝক করে কয়েক ঢোক খেলো, কিন্তু তৃষ্ণা মেটেনি, বরং গলায় আরও শুষ্কতা নেমে এলো। মনে হলো কেন যেন কোনো অদৃশ্য আগুন ভেতরে জ্বালিয়ে দিয়েছে। এমন অদ্ভুত অস্বস্তি কেন লাগছে তার? তবে কি সত্যি আদনানকে ঘিরে কোনো অনুভূতি বহন করছে? ভাবতে বুকের ভেতরটা আরও তীব্র হয়ে উঠল। বিছানায় পেছনে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে রইল আহিয়া। বুকের উপর হাত রাখলো, যেন হৃদস্পন্দনটাকে থামাতে চায়, কিন্তু সেই হৃদস্পন্দন যেন আরও জোরে বাজতে শুরু করে। ঋতিতা ভোরের নীরবতায় উঠে কটেজের বারান্দায় গিয়ে সেই ছোট্ট দোলনায় চড়ে দুপা তুলে বসলো। দোলনাটা হালকাভাবে দুলছে, আর তার দৃষ্টি আটকে গেছে আকাশের দিকে ছুটে চলা তুলোর মতো সাদা মেঘের উপরে। মেঘেরা কোনো নিয়ম ছাড়াই ছুটে বেড়াচ্ছে, একটুখানি মিলেমিশে আবার ভিন্ন রূপ নেয়। নির্বাচিত আকাশে তাদের খেলা দেখে ঋতিতার মনও অচেতনভাবে ঝলমল হয়ে ওঠে। কোনো বাধা নেই, কোনো দ্বিধা নেই, শুধু মুক্ত বাতাস আর মেঘের ভেলা। সে অনাবিল মুক্তির মাঝে নিজেকে হারিয়ে ফেল ঋথিতা।
মাঝে মাঝে শীতল হাওয়া বয়ে এসে তার গালে মৃদু কম্পন জায়গায় উড়ুতে হাঁস রেখে চিবুক ঠেকিয়ে অস্থির গলায় অস্থির চোখে তাকিয়ে আছে ভাবনার বাইরে নিখুঁতভাবে আনমোনা। গতকাল তার নীলগিরির আশেপাশে কয়েকটা ছোটখাটো জায়গা ঘুরেছে তারা। বাকি সময়টা তারা কটেজেই একান্তভাবে কাটিয়েছে। আজকে সকাল সকাল রিধির ঘুম ভেঙে যায় আর তখনও গভীর নিদ্রায় ডুবে আছে। কয়েকদিনের জন্য ক্লান্তি তার চোখের পাতায় ভর করে বসেছে, তাই রিধি তাকে আর জাগায়নি। নিজে ফজরের নামাজ শেষ করে নিঃশব্দে বারান্দায় বসে বসে সময় কাটাচ্ছিল। পাহাড় আর নীল আকাশের মৃদু নীরবতায় নিজেকে মিশিয়ে ধরে। মনে যেন কোনো অচেনা শান্তি। আহাত এবার একটু পাশ ফিরতে টের পেল বিছানার রিধি নেই। ঘুম ঘুম চোখে কয়েকবার হাতিয়ে যখন বুঝলো সত্যি রিধি পাশে নেই, ধরফর করে উঠে বসলো, মাথা ঝাঁকিয়ে চোখ টেনে টুনে কোনো রকমে খুলল। কোনো রকমে কিন্তু রুমের কোথাও নিজের প্রেয়সীকে না দেখে গলা উঁচিয়ে ডাকলো, রিদি, রিদি জানো। আহাত এটাকে অবচেতন ঘোর ভাঙে রিধির। তাড়াহুড়ো করে বারান্দা থেকে ভিতরে আসে। আহাত তখনও বিছানায় বসা। রিধিকে দেখে যেন সমস্ত অস্থিরতা মুছে গেল। কোনো কথা না বলে সে দপ করে আবারও শুয়ে পড়ল। চোখ বন্ধ করে নিঃশ্বাস গম্ভীর করে নিল। রিধি কিছুটা এগিয়ে এসে তার মাথার পাশে দাঁড়িয়ে রইল। খেয়াল করেছিল আহাত সত্যি কি ঘুমিয়েছিল নাকি কেবল চোখ বোঝা রেখেছে। আহাদের চোখে কোনো কম্পন নেই, নিঃশ্বাস ভারী, অর্থাৎ সত্যি সে ঘুমিয়ে পড়েছে। নিশ্চিত হয়ে রিধি সেই নিদ্রাবিষ্ট মুখটার দিকে তাকিয়ে কিছুক্ষণই তাকিয়ে রইল। তার কোমল হাত তাৎক্ষণিকভাবে গালের দাড়িতে ছুঁয়ে দিল। এক চুমুর তীব্র লোভ জাগলো। যেহেতু সে ঘুমিয়ে আছে তাই রিধি সুযোগ নিল। আরও কিছুটা ঝুঁকে সেই খসখসে গালে নরম একটা চুমু খেল। সাথে সাথে আধ এক ঝটকায় রিধিকে নিজের দিকে টেনে এনে বিছানায় ফেলল। এক পা তার উপর দিয়েই কোলবালিশের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখলো। রিধি কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটা ঘটেই গেল। যখন বোধগম্য হলো, চোখ বড় বড় করে হতভম্ব নেয় আহাদের দিকে তাকে জিজ্ঞেস করলো, আপনি ঘুমননি? আহাদ চোখ বন্ধ করে রেখেই ঘুম ঘুম কণ্ঠে উত্তর দিল, ঘুমিয়েছিলাম, কিন্তু কেউ একজন আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে। এখন তাকে কি শাস্তি দেয়া উচিত বলো তো? তার কথাগুলো ইদানিং এক অর্থে দুষ্টমির মতো হলেও কানে ভাসে আদরের আধুটি। রিধি লাজুক স্বরে সাফাই দেওয়ার চেষ্টা করে, আমি কিছু করিনি, সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কিছু করনি আমি করছি। আহাদের কণ্ঠে এক অদ্ভুত দুষ্ট গাম্ভীর্য মিশেছিল। রিদিতা চমকে উঠে জিজ্ঞেস করল, কি? আহাদ সামান্য নড়ে চড়ে ওর শরীরের ভরটা আরও কাছে টেনে আনলো। উষ্ণ নিঃশ্বাস মিশে গেল রিধির গালে। দুষ্ট মুচকি হাসি নিয়ে আহাদ বলল, ডট ডট ডট। রিধি প্রায় লাফিয়ে উঠল, চোখ বড় বড় করে বলল, না প্লিজ। হ্যাঁ প্লিজ। আহাদের সেই আহ্লাদি স্বরে রিধি এবার লাজুকতার ন্যায় নিতিয়ে গেল তার বুকে। আহাদও গভীর আলিঙ্গনে জড়িয়ে নিল তাকে। এমন সময় বেডসাইডের টেবিলে রাখা আহাদের ফোনটা হঠাৎই কেঁপে উঠল। রিধি চমকে তাকালো, কিন্তু আহাদ চোখ বন্ধ করে একইভাবে স্থির রইল। রিধি তাকে দেখলো। আহাদের কোনো হিলদোল নেই। একটা মোচড় দিয়ে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে বলল, আপনার ফোন বাজছে তো। আহাদ অলস ভঙ্গিতে উত্তর দিল, আই ডোন্ট কেয়ার। কোনো গুরুত্বপূর্ণ কল হতে পারে, ধরুন না। তার থেকেও গুরুত্বপূর্ণ কাজ করছি, ডিস্টার্ব করো না। কিন্তু এবার পরপর কয়েকবার ফোন বাজতে দেখে বেশ খানিকটা বিরক্ত হলে আহাদ অনিচ্ছা ভরে সেই রিধিকে ছেড়ে আশ্রয় হয়ে বসলো। ফোন হাতে নিয়ে দেখে তুহিনের কল। মুখ বিকৃতি করে নিল। রিসিভ করতে ওর গলা ভারী আর বিরক্ত শোনালো, কোন বালের হানিমুন করতে আসছি আমি? হ্যাঁ, বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতেছিস কেন? ওপাশ থেকে তুহিনের গলা ভেসে এলো, আরে ভাই, তোরে কি আর আমি মজা করার জন্য ফোন দিছি নাকি? সেই সকাল 7টা থেকে দাঁড়িয়ে অপেক্ষা করছি তোদের জন্য, অথচ তোদের আসার নামগন্ধ নাই। আহাদ বিরক্ত মুখে বলল, তোরে দাঁড়িয়ে থাকতে কে বলছে?
তুই বলছিস? তুই শালা বইয়ের নেশায় এমন ডুবে গেছিস যে সবই ভুলে গেছিস। ওঠে চোখে মুখে পানি দে, নেশা কাটা। আর মনে কর, তুই তো বলছিলি আজ থানসি যাবি। আমি আর রিয়া চট্টগ্রাম থেকে চলে আসছি, আর তোরা এখনো পাহাড়ের চূড়ায় বসে বসে প্রেম করতেছিস। মুহূর্তে আহাদের বোধগম্য হলো, তাই তো আজ তো তাদের থানচি যাওয়ার কথা। নাফাখুম ঝর্ণা দেখতে সে তো বেফাস ভুলে গিয়েছিল। আর চোখে তাকালো রীতির দিকে। রীতি তখন লাগেজের কাপড় গোছগাছ করছে। সে একটা ভঙ্গি করে মাথা চুলকে হালকা গম্ভীর গলায় বলল, তোরা আধা ঘন্টা অপেক্ষা কর, আমরা 1 ঘন্টার মধ্যে আসতেছি। আর কখন আসবি ভাই? ওখানে যেতে যেতেই তো রাত হয়ে যাবে, তাহলে ফিরবো কখন? আহাদ একটু বিরক্তি নিয়ে বলল, সে চিন্তা তোর করতে হবে না, ফোন রাখ। বলে আহাদ ফোন কেটে দিল। রিদিতা এতক্ষণ চুপচাপ সব কথা শুনেছে। এবার ধীর পায়ে এসে দাঁড়ালো আহাদের সামনে। মুখ গম্ভীর করে মিনমিন করে বলল, আমি কোথাও যাব না, আপনি তুহিন ভাইদের জানিয়ে দিন না। আহাদ কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো। কেন? রিদি এক লাফে এসে আহাদের সামনে বসে পড়ল। এক টানে জামার কলার ছড়িয়ে দিল। গলার পাশে লালচে দাগগুলো দেখে ইশারা করে ক্ষিপ্ত হয়ে পড়ল। দেখুন কি করেছেন, এগুলো নিয়ে আমি বাইরে যাব কিভাবে? আহাদ 1 সেকেন্ড রীতির দিকে তাকিয়ে থাকলো, অতঃপর নির্বিকার ভাবে বলল, তাহলে ড্রয়ারে রেখে যাও। রীতির আগে ঠোঁট ফুলিয়ে বলল, আপনি মজা করছেন, আমার জ্বলে যাচ্ছে। ভালো হলে ঠিক হয়ে যাবে। এটা কেমন কথা? এটা আহাদ রাজার কথা। রীতি ঠোঁট ফুলিয়ে বলল, বিয়ের আগে তো আমার একটু হাত কেটে গিয়েছিল বলে কত কেয়ার করেছেন, বাসা ভর্তি প্রোটিন খাবার পাঠিয়েছেন, আর এখন এগুলো আপনার চোখে পড়ছে না? প্রোটিন লাগবে? এগুলোর প্রোটিন কিন্তু আলাদা, তুমি চাইলে আমি এখনই দিতে পারি। দিব? রীতি চোখ বড় বড় করে চেঁচিয়ে উঠল। বজ্জাত বেটা। আহাদ হালকা শব্দ করে হেসে উঠল, একরাশ আনন্দ মেশানো হাসি। এতে রীতিতা প্রচণ্ড আকারে খেপে গেল। আহাদের এই গা ছাড়া ভঙ্গি দেখে তার ভেতরে আগুন জ্বলে উঠল, দাঁত কিরমির করতে করতে। হঠাৎই সে এক অপ্রত্যাশিত কাণ্ডই করে বসলো। আহাদের গাড় একেবারে জোরে একটা কামড় বসিয়ে দিল। আউচ! আহাদ হালকা আর্তনাদ করলো, চোখ মুখ কুচকে রিধির দিকে তাকাতে দেখলো সে ইতিমধ্যে দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। আহাদ উঠে আয়নার সামনে দাঁড়িয়ে গেল। দেখলো গাড়ে বেশ গাঢ় করে দাগ পড়েছে কামড়ের। আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ফিটফিট করে বলল, কি পেস্ট ব্যবহার করে রে? দাঁতে এমন জোর পায় কোথা থেকে? আয়না নিচে সেই দাগের দিকে তাকিয়ে ছোটের কোণে আবারও এক চোরামি হাসি ফুটে উঠল। সময় তখন সকাল 10টার কাছাকাছি। পাহাড়ের বুকের ফাঁক গলে সূর্য ঠিকরে বেরোচ্ছে উজ্জ্বল আলো নিয়ে। দূর পাহাড়ের চূড়োগুলোয় এখনো কুয়াশার টুকরো লুকিয়ে আছে, কিন্তু নিচের দিকে নামার সাথে সাথে গরম বাতাস আর আলোটা যেন তীব্র হয়ে উঠেছে। কটেজ থেকে নামতে নামতে রিধিতা আর আহাদ দুজনেই চারপাশের সৌন্দর্যে ডুবে আছে। এদিকে পাহাড়ের ঝাল বেয়ে বয়ে যাওয়া মেঘের ছায়া, অন্যদিকে ঝকঝকে রোদ, চকচক করা পাথর। নিচে গাড়ির পাশে দাঁড়িয়ে অপেক্ষমান আছে তুহিন আর রিয়াদ। দূর থেকে যখন দুজনকে নামতে দেখে তুহিন হাত নাড়ল, মুখে চওড়া হাসি টেনে মজা করে বলল, এই যে রাজারানী অবশেষে নামলো পাহাড় থেকে। আর এগিয়ে আসতেই তুহিন গিয়ে তাকে জড়িয়ে ধরল। বন্ধুত্বের সেই পুরনো চেনা উষ্ণতা আবারও ফিরে এলো, কিন্তু পরের মুহূর্তেই তুহিনের দৃষ্টি আটকে গেল আহাদের ঘাড়ে। সেখানে ছোট্ট একটা ওয়ান টাইম ব্যান্ডেজ। আহাদ ব্যক্তিগত মুহূর্তগুলো গোপন রাখতেই ব্যান্ডেজের সাহায্যে ঢেকে নিয়েছে দাগটা। কিন্তু তুহিনের চোখ পড়তে কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, তোর এখানে কি হয়েছে ভাই? ব্যান্ডেজ কেন? আহাদ হাত পকেটে পুরে রেখে আর চোখে রীতির দিকে তাকালো, অতঃপর খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, একটা ব্যাঙ কামড়ে দিয়েছিল। তুহিন চোখ কুঁচকে অবাক হয়ে বলল, বলিস কি? এখানে আবার ব্যাঙ আসলো কোথা থেকে দেখি? কথা শেষ হতে না হতেই সে ঘাড়ের ব্যান্ডেজটা আলতো করে একটু তুলল, আর দেখেই হেসে খেয়ে হারিয়ে ফেলল। মুখের হাসি চেপে রাখতে না পেরে কাশির ভান করে বলল,
কামড় দেখে মনে হচ্ছে ব্যাঙটা দয়ালু ছিল। না মানে অতটাও জোরে সরে পড়েনি। রীতিতা তখন চিবুক নামিয়ে ফেলেছে, তার গা লালচে হয়ে উঠেছে। ওনার ভেতরে মুখটা অর্ধেক লুকিয়ে ফেলল, মনে মনে আফসোস করতে লাগলো। কেন যে ওই কামড়টা দিতে গেলাম। তুহিন হেসে তাকালো রীতির দিকে। সে আজ পরেছে শ্যাওলা রঙের চুড়িদার, সবসময়ের মতো মাথায় ওড়না ভালো করে টানা, মুখে মাস্ক, কিন্তু চোখ দুটো তেমনি দৃপ্ত। তুহিন ভদ্রভঙ্গিতে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? রিধি একটু লাজুক স্বরে নিচু গলায় উত্তর দিল। জি আলহামদুলিল্লাহ। তুহিন রিয়াদের দিকে ইঙ্গিত করে বলল, এই যে এটা আমার কাজিন শালা রিয়াদ। রিধির ভ্রুজোড়া কুচকে গেল। তুহিন হেসে উঠে বলল, কাজিন শালা? একদিক থেকে কাজিন, একদিক থেকে শালা, তাই শর্টকাটে কাজিন শালা। ও। মৃদু হাসলো রিধি। এবার রিয়াদও হাসি মুখে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি। রিধিও সৌজন্যমূলক ভাবে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। এরপর একটু কৌতূহল ভরে তুহিনকে জিজ্ঞেস করলো, আপনি বিয়ে করেছেন? তুহিন কিচ্ছু বলার আগে পাশ থেকে আহাত নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, 2টা আন্ডা কান্ডাও আছে। রিধি মুহূর্তেই তার দিকে তাকালো, মুখে হাসি টেনে বলল, তাহলে ভাবিকেও নিয়ে আসতেন। আহাত এবারও আর তুহিনকে কিছু বলার সুযোগ দিল না, সংকোচহীন গলায় বলল, কি করে আনবে? ওর বউরে ওমে বসায়া রেখে আসছে, কিছুদিনের মধ্যে আরেকটা আন্ডা কান্ডা ফুটবে। রীতিতা ততক্ষণে চোখ নামিয়ে ফেলেছে, গাল দুটো লাল হয়ে উঠেছে। আহাদের এমন লাগামহীন কথায় সে লজ্জায় অস্থির, সাথে তুহিনও লজ্জা পেল। রিয়াদ পরিস্থিতি সামাল দিতে দ্রুত কথার মোড় ঘুরিয়ে পড়ল, ভাই এখন চলেন, তা না হলে সত্যি রাত হয়ে যাবে ফিরতে ফিরতে। আহাদ বাঁকা হেসে বলল, ফিরবো তোকে কে বলেছে? তুহিন ফ্রিকোজকে তাকালো। কোথাও তুই আবার ক্যাম্পিং এর কথা ভাবছিস না তো? আহাদ কিছু না বলে দুই ফ্রু উঁচু করে একটা রহস্যময় ভঙ্গি করলো, তাতেই তুহিন উত্তর পেয়ে গেল। হেসের মাথা নাড়ালো, বুঝে গেছি, রাজা সাহেব ফুল রোমান্স মোডে আছেন। অতঃপর সবাই গাড়িতে উঠে বসলো। তুহিন চালকের আসনে, তার পাশে রিয়াদ, পেছনের সিটে পাশাপাশি বসেছে আহাদ আর রিধিতা। গাড়িটা পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে ধীরে ধীরে এগোতে শুরু করলো। রিধি চুপচাপ বাইরে তাকিয়ে আছে, কিন্তু পাশে বসা আহাদের স্থির দৃষ্টি যেন প্রতিনিয়ত তাকেই ছুঁয়ে যাচ্ছে। পাহাড়ি রাস্তায় গাড়ির গতি যতই বাড়ছে, তাদের মাঝে নিঃশব্দ বোঝাপড়াটাও যেন ঠিক ততটাই গভীর হয়ে উঠেছে, মৃদু নীরব, অথচ ভেতরে জ্বলা এক অব্যক্ত প্রেমের মতন। রাতের গভীর অন্ধকার ভেদ করে মির হাউসের গেট পেরিয়ে একে একে প্রবেশ করলো 4টি সাদা কালো গাড়ি। গার্ড ছুটে এসে সামনের গাড়ির দরজা খুলতেই নামলেন আশফাক মীর। তার পেছনে গাড়িগুলো থেকে নেমে এলো শাহিন, নাদিম আর শাওন। 4 জন একসাথে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ গভীর আলোচনায় মেতে রইল। আজকের প্রাপ্ত সংবাদটা যেন কোনো সাধারণ খবর নয়, তা মুখভঙ্গিতে স্পষ্ট। আশফাক মীর দৃঢ় কণ্ঠে বললেন, এখন পরিস্থিতি যেমনই হোক শাহিন, ওরা যখন একবার টার্গেট করেছে তার মানে নিশ্চয়ই কিছু একটা করবে। আহাদ না থাকায় আপাতত চুপ আছে, কিন্তু ভুলে যাস না এই শত্রুতা শুরু হয়েছিল আহাদকে কেন্দ্র করে। শাওন পকেট থেকে ফোন বের করে কিছু একটা দেখে আবারও গম্ভীর মুখে সেটি পকেটে রাখলো। কণ্ঠটা এবার আগের চেয়েও আরো কঠিন শোনালো, তবুও চাচা, ওদের ভরসা করা যায় না। ভাই আসার আগে কিছু একটা করে বসতে পারে। একজন খবর পাঠিয়েছে, ওরা নাকি নীল পরিবারের প্রত্যেকটা মানুষের উপরে নজর রেখেছে। শাহিন সায় দিয়ে বলল, শাওন ঠিক বলছে চাচা, আপনি বরং ভাই না আসা পর্যন্ত সবাইকে সতর্ক রাখেন, কেউ যেন বাড়ির বাইরে না যায়। জি। আশফাক মীর কিছুক্ষণ চিন্তা করে বলেন, সে আমি সামলে নেব, তোরাও সাবধানে থাকিস। আর তালুকদারের চেলাটাকেও ভালো মতো ডেমো দে, এখনো অনেক কিছু লুকিয়ে যাচ্ছে চালাকির সাথে। চাচা, তার ধারণা আমরা তাকে বিশ্বাস করে নিয়েছি। শাহিনের মুখ শক্ত হয়ে গেল। আশফাক মীরের চোচে একরাশ বাঁকা হাসি খেলে গেল। রাজনীতি তো বিশ্বাসের খেলা শাহিন, এবার সেই বিশ্বাসের সুযোগ নিয়ে বাকি খেলাটা খেলতে হবে। তবে সাবধান, যেন বুঝতে না পারে আমরা তার চালাকি ধরে ফেলেছি। ঠিক আছে চাচা, আপনি নিশ্চিন্তে থাকেন।
এই বলে তিনজন রওনা দিল ডেমো ঘরের দিকে, যেখানে আহাদের নির্দেশগত 3 দিন ধরে বন্দী আছে তালুকদারের সবচেয়ে বিশ্বস্ত সহচর। আহাদের অনুপস্থিতিতে তার ভাষ্যমতে তার মুরগি পাহারা দেওয়ার দায়িত্ব এই ক্রয়ের ওপরই বর্তেছে। তারা সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালনও করছে। সেই চেলাটা শাহিনদের বিশ্বাস যোগাতে কিছু তথ্য দিয়েছে। তার মধ্যে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো সালমান তালুকদার এখন খলিল মাতব্বরের সাথে হাত মিলিয়েছে। যে খলিল মাতব্বরকে একা সামলানোই এতদিনে অসম্ভব ছিল, সেখানে তার সঙ্গে যদি তালুকদারের জোট বাঁধে তাহলে তো যে সামনে বড় ঝড় আসছে তা মীর পরিবারের জন্য ভয়ানক হয়ে উঠবে, এতে কোনো সন্দেহ নেই। মীর হাউসের করিডোরে আবার নিস্তব্ধতা নেমে এলো। মূল দরজা পেরিয়ে হন হন করে ভেতরে ঢুকলেন আশফাক মীর। গায়ে কালো পাঞ্জাবি, মুখে স্পষ্ট ক্লান্তি আর চোখে অচেনা রাগের রেখা। তাকে দেখা মাত্র ঋতু দৌড়ে এসে তার হাত থেকে কালো লেদারের ব্যাগটা নিয়ে নিল। আশফাক মীর হলঘরে মাঝ বরাবর দাঁড়িয়ে চারিদিকে একবার চোখ বুলালো, কাউকে দেখতে পেল না, তাই ঋতুকে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, তোর খালাম্মা কোথায়? খালাম্মা তো রান্নাঘরে। ঋতুর কথা শেষ হতে না হতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন হালিমা বেগম। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে স্বামীর মুখের দিকে তাকালেন। তিনি আজ করতে পারলেন কিছু একটা গন্ডগোল আছে। কপালের ভাঁজে চিন্তার রেখা, চোখে অস্থিরতার ছায়া। উদ্বেগ মাখা কণ্ঠে তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? এমন অস্থির দেখাচ্ছে কেন? আশফাক মীর এক মুহূর্ত স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন স্ত্রীর দিকে। মনে মনে ভাবলেন, সত্যিটা বললে হয়তো ঘর জুড়ো আতঙ্ক ছড়িয়ে পড়বে। তাই সাবধানতার সাথে কথাটা ঘুরিয়ে নিলেন। গলা পরিষ্কার করে বললেন, কাউকে দেখতে পাচ্ছি না যে, সে কোথায় গিয়েছে? কোথায় আর যাবে, বাড়িতেই আছে। আহিয়া নিজের ঘরে আছে আর আদিবা পড়ছে। আদনান এখনো ফেরেনি। আপা একটু আগেই এসেছে, এখন ক্লান্ত, তাই বোধহয় বিশ্রাম নিচ্ছে। আর তোমার ছেলে রাত কোথায় আর থাকবে, বাহিরে গেছে, হয়তো বন্ধুদের সঙ্গে আছে। এই উত্তরটা শুনে আশফাক মীরের মুখের গাম্ভীর্য ভেঙে গেল। কপালে ভাঁজ, কণ্ঠে রাগ মিশে উঠল। 9টা বাজে আর তোমার ছেলে এখনো বাইরে। কতবার বলেছি ছেলের দিকে একটু খেয়াল রাখো। সারাদিন শুধু বন্ধুদের সাথে আড্ডা, রেস গেম এসব নিয়েই পড়ে থাকে। পড়াশোনার কোনো দায়িত্ববোধ নেই তার। দিন দিন বাদর হয়ে যাচ্ছে ছেলেটা। হালিমা বেগম তেতে উঠলেন স্বামীর কথায়। এখন এসব বলছো কেন? আমি যখন বলেছিলাম ওকে জার্মানি পাঠাতে, তখন তো তুমি রাজি হওনি। এখন আমার ওপর দোষ চাপাচ্ছ। গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়, এখন বুঝো? আশফাক মীর স্ত্রীর দিকে তাকে চুপ করে গেলেন, কিন্তু হালিমা বেগম থামলেন না। আমি কতবার বলেছি আদনানের মতো ওকেও ডাক্তারি পড়াও না। বাবা ছেলে ভাতিজা কেউ রাজি না, সবাই একসাথে আমার বিপক্ষে। এখন দোষ আমারই। এই বলে গজরাতে গজরাতে ঘরের দিকে চলে গেলেন। আশফাক মীর টের পেলেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। পরিস্থিতি সামলাতে ধীর পায়ে সহধর্মিনী পিছু পিছু গেল। মৃদু কঞ্চে বলল, তোমাকে কোথায় দোষারোপ করলাম? আমি তো শুধু বলেছি ছেলের দিকে নজর রাখো। তোমার ছেলে ছোট নাকি নজর রাখবো আমি? পাল্টা ছাঁচালো জবাব এলো সঙ্গে সঙ্গে। আশফাক মীর ঘরে ঢুকেই তার 2 বাহু আলতো করে হাত রাখলেন। কণ্ঠটা এবার একেবারে নরম, প্রায় করুণ। ছেলের দিকে না রাখো, ছেলের বাবার দিকে একটু নজর দাও। তোমার অবহেলায় শুকিয়ে যাচ্ছি আমি। হালিমা বেগম স্বামীর দিকে ঘটমট করে তাকালেন। ঠোঁট চেপে শক্ত স্বরে বললেন, এইবার লাইনে এসেছেন মশাই। ছেলের অজুহাতে যে ইনিয়ে বিনিয়ে নিজের কথা বোঝাতে চাইছেন, সেটা কি আমি বুঝি না? আশফাক মীর সামান্য ঝুঁকে হেসে বললেন, বোঝোই যখন তাহলে একটু। এর আগেই হালিমা চট করে সরে গেলেন। আলমারি থেকে একটা তোয়ালে ছুঁড়ে মারলেন স্বামীর মুখে। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে বললেন, ন্যাকামি বন্ধ করে আগে ফ্রেশ হয়ে এসো, আমি খাবার রেডি করছি। কথাটা শেষ করে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। আশফাক মীর মুখ থেকে তোয়ালটা সরিয়ে হালকা হেসে ফেললেন। এত ক্লান্তি আর দুশ্চিন্তার মাঝেও স্ত্রীর এই ভালোবাসা মাখা ছলে এক টুকরো অনাবিল প্রশান্তি খুঁজে পেলেন। হালিমা বেগম রুম থেকে বেরিয়ে আসতেই দেখলো আদনান হল ঘরে দাঁড়িয়ে আছে। চোখে হালকা ক্লান্তির ছাপ। মনে হচ্ছে আজ ডিউটিতে বেশ চাপ ছিল, তবুও চাচিকে দেখে মুখে আদরের হাসি ফুটিয়ে তুলল সে। এগিয়ে এসে জিজ্ঞেস করলো, আহি কোথায় চাচি আম্মা? হালিমা বেগম শান্ত স্বরে বললেন, উপরেই আছে। ওর পায়ের ব্যথা কমেছে? ঠিক আছে এখন? হ্যাঁ,
অনেকটাই কমে গেছে। হালিমা বেগম কণ্ঠে স্বস্তির আভাস। আদনান মাথা নেড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, কিন্তু আহিয়ার রুমের সামনে গিয়ে থমকে গেল। ভেতরে যাবে কি যাবে না দ্বিধায় পড়লো। আহিয়া এখন হয়তো ঘুমিয়ে পড়েছে, ডিউটি শেষ করতে আজ একটু বেশি দেরি হয়ে গেছে। তবুও সারাদিনে তার কথা ভেবে ভেবে মনে একটা অস্থিরতা কাজ করছিল। নিজের চোখে দেখার জন্য মন ঝটপট করছিল। একটু দাঁড়িয়ে থেকে অবশেষে সব দ্বিধা পাশে সরিয়ে দরজায় দুবার টোকা দিল। ভেতর থেকে আহিয়ার কণ্ঠ ভেসে এলো,